বিজেপি বিরোধী দলের বা মানুষের কোনো প্রতিবাদী কর্মসূচির সম্প্রচারের জন্য সেই সম্প্রচার বন্ধ করা হয়, কোনো চ্যানেলের কোনো কাগজ বন্টন বাধা দেওয়া হয়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি, পশ্চিমবঙ্গে দেখুন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি প্রভাবিত কতগুলি চ্যানেল কি রোল প্লে করেছে। একটা চ্যানেল তো বাংলা এডিশন জন্ম নিল শুধু বিজেপির জন্য, চলবে, কোথাও তো বাধা দেওয়া হয়নি। কেবল অপারেটরদের ফোন করে বলা হয়নি বন্ধ করে দাও। হবে সংবাদ মাধ্যমের স্বাধীনতা রাত্রে দিন হতে পারে, কার কি পলিসি আপনাদের এখানেও আছে, আমাদের সমালোচনা হচ্ছে, হবে, তাদের পলিসি করছে, কিন্তু মানুষের কথা বলার জন্য গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। সেই স্বাধীনতা আপনাদের দিতে হবে। কেন কাউকে একটি চ্যানেল বন্ধ করা হয়েছে, কিসের জন্য, কারা করেছে? যত করবে তত বাড়বে। আমি অ্যাজ এ হোল সংবাদ মাধ্যম এবং সাংবাদিক বন্ধুদের এবং সংবাদপত্র যারা চ্যানেল এবং পোর্টাল ডিজিটাল যারা চালান, তাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পরপর হামলা চলছে, সেই আইপ্যাকের সমীক্ষকদের আটকে রাখা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, গ্রেফতার না হওয়া, পরবর্তীকালে গত পরশু যেভাবে আমলার সাথে হামলা হয়েছে, জখম হয়েছে, জোর করে ধরে রাখা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছেন, থানায় গিয়েছিলেন, কোর্টে গেছেন, আহত, গুরুতর মাথায় চোট পাওয়া, পুলিশ চিকিৎসার ব্যবস্থা করেনি, জরুরি ভিত্তিতে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গিয়েছিলেন তাদের। তো এইভাবে সন্ত্রাস করে, মেরে ধরে, রড দিয়ে জমায়েত করে তৃণমূল কংগ্রেসকে দমন করা যাবে না। বিজেপি জেনে রাখুক, পশ্চিমবঙ্গে 34 বছর রাজত্ব করা সিপিএমকে আমরা শূন্য করে দিয়েছি, কংগ্রেসকে শূন্য করে দিয়েছি। আর পশ্চিমবঙ্গ বিধানসভায় দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে আসা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির শীর্ষ নেতৃত্বদের খালি হাতে ফিরিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মাটিতে জিতবে তৃণমূল, বিকল্প সরকার করবে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মানুষের মহাজোট তৃণমূলের নেতৃত্বে বিকল্প সরকার হবে। ওরা সেটা জানে, বুঝেছে, ভয় পাচ্ছে, সেই জন্য এই সন্ত্রাস চলছে। জেপি নাড্ডা বিজেপি সভাপতি পশ্চিমবঙ্গে গিয়েছিলেন, একটি জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি মারামারি সবাই জানে। তৃণমূলের ছেলেরা নীতিগতভাবে কালো পতাকা দেখিয়েছিল, সন্ত্রাস করেনি, মারামারি করছিল বিজেপির গোষ্ঠীকন্দ, ইট আসে, আমরা সমর্থন করি না, আমরা নিন্দা করি। কিন্তু তারপর 3 জন আইপিএস কে অ্যাটাচ করা হয়েছিল। প্রশ্ন করতে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার উপর হামলা, গ্রেফতার হয়নি। কজনকে অ্যাটাচ করা হয়েছে, কজন আইপিএস কে ডাকা হয়েছে, কজন আইপিএস কে তলব করা হয়েছে, কেন হয়নি, কিসের জন্য হয়নি? জেপি নাড্ডার উপর যে বা যারা ইট ছুঁড়ে দেয়, হতে পারে তারা বিজেপির কোন দল, আমরা নিন্দা করি, কিন্তু এটা কি হচ্ছে? তখন 3 জন আইপিএস কে ডেকে পাঠানো, হ্যারাস করা, আর এখন কোন এলাকায় হয়েছে, কেন গ্রেফতার হয়নি? ফলে সেই জায়গাগুলো সামনে আসছে, মানুষ বুঝছেন। সমীর চক্রবর্তী হামলার ঘটনাগুলি বিস্তারিত বলে দেবেন। আমাদের পরিষ্কার বক্তব্য, কোথায় গেলে? জাতীয় মানবাধিকার কমিশন কই? বিজেপির শাখা সংগঠনে পরিণত জাতীয় মানবাধিকার কমিশন কই? যখন হামলা হচ্ছে ত্রিপুরায় গণতন্ত্র বিপন্ন, গুন্ডারা, জঙ্গলরাজ চলছে, দলদাস কোথায় তাদের? আসুন,
ভিডিওগুলো দেখুন, যাদের মাথা ফেটেছে কথা বলুন, কাদের অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে দেখুন, কাদের বাড়ি ভাঙা হয়েছে দেখুন, কাদের পার্টি অফিস ভাঙা হয়েছে দেখুন। আমরা চাইছি, আমরা দাবি করছি, রাজনৈতিক দলদাসপনা ছেড়ে কেন্দ্রে যে রয়েছে মানবাধিকার কমিশন, ওটা তো আর বিজেপির অধিকার কমিশন বানিয়ে ছেড়েছেন আপনারা। তো আসুন, পাঠান, ত্রিপুরায় আসুন দেখতে। আমরা স্পষ্ট অভিযোগ করছি, পুলিশ আগের দিন যে 14 জনকে আক্রমণের মুখে ফেলেছে, তারা কিন্তু নিজেরা ওই এলাকায় ওই রাস্তায় যায়নি, তাদের সঙ্গে পুলিশ এসকর্ট ছিল। ওই রুটে যাওয়ারই কথা নয়, এসকর্ট তাদের ঘুরিয়ে নিয়ে গেছে সেখানে, যেখানে বিজেপির কর্মীরা সংগঠিতভাবে জমায়েত ছিল, মার খাইয়েছে। ওরা ফিরতে চেয়েছে, তখন বলা হয়েছে না, নিরাপত্তা অভাব, রাত্রিটা থেকে যান, আমরা নামিয়ে দেবো। পুলিশ বলেছে রাত্রে থাকতে, আর ভোরবেলা বলেছে নাইট কারফিউ ভঙ্গ করেছেন, কেন অ্যারেস্ট করা হয়েছে। পুলিশকে দিয়ে ফাঁদে ফেলে মার খাওয়ানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে। ভিত্তিহীন সব অভিযোগ দিয়ে কাল দিতে পারছেন না, শুধু বলছেন না না এটা আমরা আমাদের হাতে কিছু করার নেই, বোঝেন তো বোঝেন তো বোঝেন তো। আরে আমরাও বুঝি, সবাই বুঝি। এখন এটা যত দেখবেন ত্রিপুরার মানুষ বুঝবেন, ভারতবর্ষের মানুষ বুঝবেন। আমরা বলছি জাতীয় মানবাধিকার কমিশন আসুন ত্রিপুরায়, দেখে যান। সেদিনকে ওখানে মারা হয়েছে, পরের পর কালকে কোর্টে একদিকে সুবলবাবুর আক্রান্ত, আগের দিন ওখানে আশিস বাবুদের ধরে রাখা হয়েছে, কলকাতার থেকে আসা 3-4 জন তরুণ তরুণীকে হ্যারাস করেছে, ত্রিপুরার সংগঠন দক্ষ কর্মী তাদের অ্যারেস্ট করেছে। আইনজীবীরা কোর্টে ঢুকতে পারছেন না, আইনজীবীর গাড়ি ভাঙচুর হয়েছে। মানবাধিকার কমিশন কোথায়? জিজ্ঞাসা করুন, সংবিধানের কোন কোন ধারা প্রয়োগের জন্য কি কি জিনিস লাগে। গণতন্ত্র নেই, গণতন্ত্র উধাও, জঙ্গল রাজ চলছে, আইনজীবী কোর্টে ঢুকতে পারছে না, পুলিশ দাঁড়িয়ে দেখছে, ভাঙচুর করছে বিজেপির গুন্ডারা, একজনও অ্যারেস্ট হচ্ছে না। এইটা হচ্ছে ত্রিপুরার গণতন্ত্র। রোজ চলছে, আজও হয়েছে। কেন কেন হবে? আমরা সেই প্রশ্নটা রাখছি। যে গণতন্ত্রে আইনজীবী কোর্টে আসতে পারেন না, সে রাজ্য আর যাই হোক গণতান্ত্রিক রাজ্য হতে পারে না। জাতীয় মানবাধিকার কমিশন ভাঙা গাড়িগুলো দেখে যান, যাদের রক্তারক্তি হয়েছে কথা বলুন, মাথা ফাটলো কথা বলুন। আজকে কোয়াইতে যে ছেলেটিকে মেরেছেন এক্সরে করাতে যাচ্ছে, কথা বলুন। বিজেপির অধিকার কমিশন, দালাল কমিশন ত্রিপুরায় অবিলম্বে আসুন, অবিলম্বে। যদি মেরুদণ্ড থাকে, যদি নিরপেক্ষ সংস্থা হন, ত্রিপুরার মাটিতে এসে আমরা তালিকা দেব, গিয়ে দেখুন আপনাদের এই গুন্ডারাজের সরকার কি করেছে। আমরা সেই আওয়াজ ত্রিপুরার মাটি থেকে তুলছি। আরেকটা জিনিস বলি, আমাদের এই গত পরশু ঘটনায় 4টি মোট মামলা হয়েছে, 4টি কেস হয়েছে। একটি মূল মামলা, তার সঙ্গে শোন অ্যারেস্ট চাওয়া হয়েছে, শোন অ্যারেস্ট, একের পর এক থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হবে বলে শোন অ্যারেস্ট। আমাদের 14 জনকে তৃণমূলে হ্যারাস করা হয়েছে, 3টে মামলায় নাম দেওয়া হয়েছে। কিন্তু আমি পুলিশ কর্মীদের বলবো, আমবাসার ঘটনায় বিজেপির গুন্ডারা হামলা করলো, আপনাদের একজন পুলিশ কর্মীর চোখ গুরুতরভাবে জখম, চিকিৎসাধীন। আপনারা খোয়াই থানায় কেস করেছেন, যারা মেরেছে ছবি আছে, একজনকে আপনারা অ্যারেস্ট করেননি। পুলিশকে বলবো, আরে আপনাদের সহকর্মীকে মেরেছে, আপনাদের সহকর্মীর চোখ বিপন্ন, মেরুদণ্ড থাকলে, যেখানে মিথ্যা অভিযোগ দিয়ে যারা মার খেয়েছে, যাদের মাথা ফেটেছে, তাদের অ্যারেস্ট করেছেন। আর যারা আপনার সহকর্মীর চোখে আঘাত করলো, আপনারা তাকে অ্যারেস্ট করেননি। পুলিশ পরিবার ভেবে দেখুন, কাদের হাতে চলছে, কাদের নির্দেশ চলছে। পুলিশকে অনুরোধ করব, সরকার
এই সরকার আপনাদের ব্যবহার করছে, সরকারের গুন্ডারা আপনাদের মারছে, অথচ আপনার ক্ষমতা নেই তাদের অ্যারেস্ট করার। এমন গণতন্ত্র, তার যে দুর্নাম হচ্ছে, তাতে পুলিশ কর্মীরা যাতে সামিল না হন তাদের অনুরোধ জানাবো, নিরপেক্ষ থাকুন। কংগ্রেস বামপন্থীদের অনুরোধ করব, আপনারা ভোট কেটে ভোট নষ্ট করছেন কেন? ত্রিপুরার মানুষকে অনুরোধ করব, আপনারা বামফ্রন্ট দেখেছেন, আপনারা কংগ্রেস দেখেছেন, আপনারা বিজেপি দেখছেন, তৃণমূল দেখুন। বাংলার মানুষ কেন তৃণমূলকে সমর্থন করে বুঝুন। মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলো প্রত্যেক পরিবার, কেন ত্রিপুরার মেয়ে, ত্রিপুরার ছাত্রী কন্যাশ্রী পাবে না? কেন সবুজ সাথী পাবে না? কেন দুয়ারে সরকারের বদলে দুয়ারে গুন্ডা আসবে? ভাবুন। ফলে ভিক্ষা নয়, চাইছি ঋণ। ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসকে আপনাদের আশীর্বাদ দিন। পরীক্ষা ওদের অনেক করেছেন, গোটা ত্রিপুরা জাগছে, গোটা ত্রিপুরা জাগছে, স্বাগত জানাচ্ছেন মানুষ। ভয় তাদের দমন পীড়নের মুখে পড়তে হচ্ছে, এই ভয় থাকবে না। কত গুলি, কত পুলিশ, কত মামলা। বিজেপি বুঝেছে পায়ের তলার মাটি সরছে, তাই কাপুরুষোচিত হামলা, কাপুরুষোচিত হামলা হচ্ছে এটা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মানুষকে অনুরোধ করব, বামপন্থীরা আপনারা তো অনেক করলেন, যারা বামপন্থী মানুষ বামফ্রন্টে ভোট দিলেন, আপনাদের রাজনীতিকে অশ্রদ্ধা না করেও বলছি, আপনারা ফেল করেছেন। কংগ্রেস ফেল করেছেন। তৃণমূলের জোড়া খুলে একবার সবাই ছাপ দিয়ে দেখুন, মন তৈরি হোক এখন থেকে। আর আরেকটি বিষয় বলবো, এখানে বেশ কিছু পেশায় অসংখ্য সমস্যা, অসংখ্য অভিযোগ, তার বিস্তারিত আমি এখন এখানে ঢুকছি না। অতীতেও বলা হয়েছে, আগামী দিনেও বলা হবে। প্রত্যেকটি পেশার যে সমস্যা রয়েছে, প্রত্যেকটি এলাকার যে সমস্যা রয়েছে, তাই নিয়ে আন্দোলন হবে। কিন্তু একটি অত্যন্ত গুরুতর বিষয় আপনাদের আলাদা করে বলে রাখছি, সেটা হচ্ছে বিজেপির নির্বাচনী ইস্তাহার। বিজেপি আসার আগে নির্বাচনী ইস্তাহার, ইংরেজি ভার্সন, পেজ নাম্বার 6, বাংলায় বোধহয় 5-এ ছিল। এখানে 10,323 জন শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে। 2010 সাল, 2012 সাল, 2014 সাল, তখন থেকে আইনি জটিলতার দেখাতে 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 বামফ্রন্ট সরকার, মানিক বাবু যখন কোর্টের রায় দেখলেন এদের চাকরি রাখা যাচ্ছে না, তিনি এক্সটেনশন দিলেন। বিপ্লব দেব সরকার, বিজেপি, এটা উদ্বোধন করেছিলেন কে? অরুণ জেটলি। পাশে দাঁড়িয়েছিলেন কে? বিপ্লব দেব। কি বলেছিলেন? বলেছিলেন the government will resolve the problem of 10,323 teachers keeping humanitarian consideration in mind. অর্থাৎ আইনের জটিলতায় যদি বা 10,323 জন শিক্ষকের, রেগুলার শিক্ষকের, নিয়মিত চাকরির শিক্ষকের চাকরি দিয়ে থাকে, তাহলে মানবিকভাবে দেখা হবে। 2010-এ চাকরি, 2020-তে একটা নোটিফিকেশন দিয়ে 10,000 লোকের চাকরি চলে গেল। তৃণমূল নেই এর মধ্যে। শতাধিক মানুষ মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন। কিছুদিন আগে SC/ST পরিবার থেকে একজন গোল্ড মেডালিস্ট, এক শিক্ষিকা, লজ্জায় অপমানে দারিদ্র্যে আত্মহত্যা করেছেন। সব থেকে করুণ অবস্থা, একজন শিক্ষক তিনি যখন আত্মহত্যা করছেন, তার চিতায় ঝাঁপ দিতে গিয়েছেন তার স্ত্রী। তার কারণ বিপ্লব দেবের সরকার আর নেই দরকার। আপনারা ভোটে ব্যবহার করেছেন এই 10,000 শিক্ষককে, আপনারা ভোটে ব্যবহার করেছেন, তাদের দিয়ে মিটিং মিছিল করিয়েছেন। আর আজকে তারা বিক্ষোভ দেখাতে গেলে আপনি লাঠি চালাচ্ছেন, ঘাট ধরে তুলে দিচ্ছেন। কেন দেবেন? তারা কোন রাজনীতি করার দরকার নেই। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
আইন আইনের পথে চলবে, আইনের লড়াই আইনের মতো করে হবে। কিন্তু 10,000 লোক স্কুল শিক্ষা ভেঙে পড়ছে, 10,323 জনকে ছাঁটাই করতে হয়েছে। তারা তো দায়ী ছিলেন না। সরকারি নিয়মে যদি ভুল থাকে বামফ্রন্ট সরকার বুঝবে, বিজেপি বুঝবে। তাকে সমাধান করার বদলে যেভাবে তাদেরকে তিল তিল করে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সমস্ত রকম ভাবে প্রতিবাদ করছে। আমরা আইনি লড়াইতে তাদের সম্ভাব্য সহায়তা কিভাবে দেওয়া যায় তারা দেখা করেছেন, কথা হয়েছে। আমরা নিশ্চিতভাবে কথা বলবো। আর তারা যদি প্রতিবাদের জন্য রাস্তায় থাকেন আর কাউকে না পান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরিবারকে তারা সঙ্গে পাবেন। অনুরোধ করবো শিক্ষকদের, দয়া করে কেউ আত্মহত্যা করবেন না, দয়া করে কেউ আত্মহত্যা করবেন না। লড়াইটা তৃণমূল কংগ্রেসকে লড়তে দিন। আমি সেই মা বোনেদের বলবো, এটা কোন গণতন্ত্র? একজন শিক্ষক আত্মহত্যা করছেন, চিতায় ঝাঁপ দিচ্ছেন তার স্ত্রী, এবং এইভাবে একের পর এক বিপন্ন পরিবার রেগুলার চাকরি, নিয়মিত চাকরি হঠাৎ চলে গেল। ফলে আমাদের অনুরোধ করব, তৃণমূলকে একটু সময় দিন। দয়া করে কেউ আত্মহত্যার পথে যাবেন না, নিজেকে শেষ করবেন না। কিভাবে এর সমাধান করা যায়, বিকল্প পথ বার করা যায়, দয়া করে খতিয়ে দেখতে দিন। আমি আজ এইটুকুই। আপনারা বিস্তারিত সব জানেন। আমি যেটুকু বলেছি, সমীর চক্রবর্তী যেভাবে হামলা চলছে আপনাদের সামনে তুলে ধরছে। একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে কোয়েশ্চেনগুলোটা পরে এক সপ্তাহ ছিল হচ্ছে আগে, এবার হচ্ছে এবার ত্রিপুরা এক সপ্তাহের মধ্যে চলে এসেছে জিতবে ত্রিপুরা, আবার 1.5 বছর বাদে হবে জিতলো ত্রিপুরা। আপত্তি আছে? নাকি ক্যাশলাইনটা চেঞ্জ করা দরকারি? জিতবে ত্রিপুরা, লড়াই হচ্ছে জিতবে ত্রিপুরা। আগে ছিল এবার ত্রিপুরা, এখন দেখছেন জিতবে ত্রিপুরা, এবং কয়েক মাস বাদে দেখবেন জিতলো ত্রিপুরা। মানুষ মানুষ জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, ত্রিপুরার ভূমিপুত্রদের উদ্যোগে এখানে মানুষের মহাজোটের সরকারের নেতৃত্ব দেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ বেশিরভাগ পয়েন্টটাই বলে দিয়েছে। আমি একই কথার পুনরাবৃত্তি করব না। আমি শুধু আমার গত দুদিনের অভিজ্ঞতা বলতে পারি যে ত্রিপুরায় আমার দীর্ঘদিন ধরে আসা 1988 সাল থেকে, শুরু থেকে আজ থেকে। আমি কিন্তু পরিষ্কার ভাষায় একটা কথা বলছি, এখানে কিন্তু অঘোষিত জরুরি অবস্থা, আনডিক্লেয়ার্ড এমার্জেন্সি, ইন্টারনাল এমার্জেন্সি। যেটা সংবাদ মাধ্যমের কথা বলছি, আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এটাও বলছি, এখানে কিন্তু প্রেস সেন্সরশিপ চালু হয়েছে সরকারের দ্বারা। এটা বিজেপির সর্বভারতীয় নীতি। আপনারা যদি দেখেন, আজ থেকে 2 সপ্তাহ আগে দিল্লিতে দৈনিক ভাস্করের ওপর কি করেছে, একই ঘটনা ত্রিপুরায় ঘটছে। আমি তো উদাহরণ পাচ্ছি, এনডিটিভি, প্রণয় রায়, আমি নাম ধরে বলছি, কি ঘটনা ঘটেছে, একই ঘটনার পুনরাবৃত্তি ত্রিপুরার বুকে। শুধু গত বছরে উত্তরপ্রদেশে বিজেপি সরকারের 5 জন সাংবাদিক খুন। মেয়ের সামনে বাবাকে গুলি করে মেরে দেওয়া হলো সাংবাদিককে। আপনারা সবাই জানেন এ ঘটনা। একই ঘটনা কিন্তু ত্রিপুরাতে ঘটছে। প্রেস সেন্সরশিপ, একটি চ্যানেলকে হুমকি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের উপর প্রকারান্তরে চাপ আসছে। হোটেলগুলো, আমি আসছি হোটেলে, আগে সংবাদ মাধ্যমটা বলি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, পিলার অফ দ্য ডেমোক্রেসি হচ্ছে সংবাদ মাধ্যম। তার উপরে এই নকারজনক আক্রমণ, আমি বলতে বাধ্য হচ্ছি, প্রেস সেন্সরশিপ চালু হয়েছে ভারতবর্ষে। 1975 সালে হয়েছিল এমার্জেন্সির সময়, তারপরে আবার নতুন করে ত্রিপুরায় এই জিনিস হয়েছে। কিসের এত ভয়? আজকে তো এখানকার সরকার, বিজেপির সরকার নিজের ছায়াকে পর্যন্ত অবিশ্বাস করছে। আমি কুণাল ঘোষের সূত্রে নেই বলছি, নিজের ছায়াকে অবিশ্বাস করছে। তাই দেখুন, বিজেপি কর্মীদের দ্বারা পুলিশ আক্রান্ত, ওই পুলিশ সুমোটো মামলা করলো, কিন্তু এফআইআর এ কোনো অভিযুক্তের নাম তারা দিলেন না। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমার প্রশ্ন, যে 2 তারিখে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের সকলের নেতা, তার উপরে কি ধরনের ত্রিপুরার বুকে বর্বরচিত আক্রমণ,
গত পরশুর ঘটনা আমি আর পুনরাবৃত্তি করতে চাইছি না। গতকালকের সব ঘটনাটা আপনারা দেখেছেন, সারাদিন ধরে দেখিয়েছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি এখান থেকে লয়ার নিয়ে গেছি আগরতলা থেকে, আমি নাম ধরে বলছি, আইনজ্ঞ রুমেলা গুহ, আমার গাড়ি ভাঙচুর, আইনজ্ঞ সমেত গিয়ে যে কোনো মানুষ জিজ্ঞাসা করতে পারেন, আপনারা চিনতে পারেন, আপনারা ত্রিপুরার মানুষ। সঞ্জয় বসু আইনজীবী, তার গাড়ি ভাঙচুর। আইনের কোনো শাসন নেই, জঙ্গলের রাজত্ব চলছে। কিসের ভয়? বিদায় ঘন্টাটা কি শুনতে পাচ্ছেন বিপ্লব বাবু? তার জন্য কি নিজের ছায়াকেও ভয় পাচ্ছেন? এবং তৃণমূল কংগ্রেস তো দৈত্য দেখছেন। আমরা তো আসছি কিসের জন্য? আমরা মানুষের কাছে গণতান্ত্রিক উপায় আমাদের রাজনৈতিক কথাটুকু বলার জন্য। তার জন্য রাস্তায় রাস্তায় 10 কিলোমিটার 20 কিলোমিটার অন্তর জমায়েত করে পাথর মেরে প্রত্যেকটা গাড়িকে ভাঙচুর করা হচ্ছে। এই বর্বরচিত আক্রমণ ভারতবর্ষের বুকে আর কোথাও ঘটেছে বলে তো আমার জানা নেই। আমার প্রশ্ন যে গত পরশুদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যপালের কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে। রাজ্যপাল জানিয়ে দিয়েছেন 15ই আগস্টের আগে নাকি তিনি, তার সময় নেই। কি তার কাজ, কি করছেন? আর পশ্চিমবাংলায় দেখছি সেখানকার বিজেপি প্রেরিত রাজ্যপাল একসঙ্গে 50 জন বিধায়কের সঙ্গে দেখা করছে। সেখানে কোভিড নাকি নেই, আর এখানে নাকি কোভিড আছে। আমরা 8 জনকে লিখিতভাবে তার কাছে জমা দেওয়া হয়েছিল যে 8 জনকে অ্যালাউ করা হোক। সেটা আবার বলেছে 6 জনের বেশি অনুমতি দেওয়া যাবে না, কোভিড চলছে। তাহলে পশ্চিমবাংলায় 50 জন বিধায়কের সঙ্গে দেখা করলেন কি করে? পশ্চিমবাংলার জন্য এক ধরনের আইন, আর বিজেপি শাসিত রাজ্যগুলোর জন্য এক ধরনের আইন। তার কারণ বস হচ্ছে অমিত শাহ। রাজ্যপালের চাকরি চলে যেতে পারে, সেই জন্য বিজেপিকে খুশি করার জন্য তিনি সেই কাজটা করছেন। আমি নির্দ্বিধায় কথা বলছি। আমার প্রশ্ন, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজির কাছে লিখিত কমপ্লেন জানানো সত্ত্বেও সমস্ত সংবাদ মাধ্যম যে খবর দেখিয়েছে, ক্লিপিং রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপরে আক্রমণ, আজ পর্যন্ত একজনও কেন গ্রেপ্তার হলো না? এটা প্রশ্ন আমাদের প্রশ্ন। যে কথাটা কুণাল ঘোষ তুলে দিয়ে গেছে যে জেপি নাড্ডার উপরে যখন ঢিল পড়ে, বিজেপি নিজেদের মধ্যে অন্তর্কলহের কারণে 3 জন আইপিএস অফিসার কিন্তু একক্ষণ এখানে কোন অ্যাকশন নিয়েছে? আমি বিপ্লব দেবের পদত্যাগ চাইছি। কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, মেম্বার অফ পার্লামেন্ট, এবং শুধু তাই নয়, তিনি কিন্তু জেড ক্যাটাগরি সিকিউরিটির মধ্যে থাকেন। তাহলে সমীরবাবু বলেছেন যে উনি বিপ্লব দেবের পদত্যাগ চাইছেন। আমি একটু অ্যাড করে দিই, বিপ্লব দেবের পদত্যাগ সুদীপ রায়বর্মনও চাইছেন। ফলে সুদীপ রায়বর্মন দিল্লি গিয়ে বিপ্লব দেবের পদত্যাগ চাইছেন। ফলে বিজেপি যারা ঠিক করে নেয়, যেটা জেনে রাখে যে শুধু ত্রিপুরার মানুষ নয়, বিজেপির ভেতর থেকে বলছে যে এই মুখ্যমন্ত্রী চাই না, কিন্তু বিজেপি অ্যাজ এ হোল তারা পায়ের তলা থেকে জমি সরে যাচ্ছে বলে সমস্ত রকম জনবিরোধী নীতি এবং দমন পীড়নটা শুরু করেছে। এই জায়গাটাই তো আমার বক্তব্য। কিসের ভয়ে? তৃণমূল কংগ্রেস যদি কোনো নন এন্টিটি হয়, তাহলে আপত্তিটা কোথায়? আর বিপ্লব দেব বা বিজেপি যদি এতই গ্রহণযোগ্য হয় মানুষের কাছে, তাহলে সেটা তো অন্তর্দলীয় ব্যাপার। সুদীপ রায় বর্মনের ব্যাপারটা ঠিক আছে, ও মুখ্যমন্ত্রী হতে চায়, ও মুখ্যমন্ত্রী হতে চায়, ও তো বাঁদরের পিঠে ভাত, ওটা নিজেদের ব্যাপার, আমি তার মধ্যে গেলাম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এতই যদি জনভিত্তি এত মজবুত থেকে থাকে, তাহলে ভয়টা কিসে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন, ভয় পাচ্ছেন কুণাল ঘোষকে, ভয় পাচ্ছেন আমাদের, ভয় পাচ্ছেন আমাদের কতগুলো বাচ্চা বাচ্চা ছাত্র পরিষদ করা ছেলে মেয়েদের, এবং তার বাইরেও সুবল বাবু রয়েছেন, আশিস বাবু রয়েছেন, মামুন রয়েছেন, প্রকাশ বাবু রয়েছেন, শর্মিষ্ঠা দেবী রয়েছেন। কিসের ভয়? কেন এনাদের রোজ আক্রান্ত হতে হচ্ছে? কেন থানায় সারাদিন ধরে, সারা রাত ধরে জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি? আশিস বাবু আমার পাশে বসে আছেন, সুবল বাবু রাত্রি 12টা পর্যন্ত পরশুদিন থানায় বসিয়ে রাখা হয়েছে। কোন কারণে? বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করার জন্য। তাই তো বলছি, জরুরি অবস্থা চলছে। একদিকে প্রেসের ওপরে সেন্সরশিপ, আর একদিকে রাজনৈতিক আক্রমণ। 3 নম্বর যেটা বলার দরকার, সমস্ত হোটেল মালিকদের থেকে রেখে শাসক
যে তৃণমূল কংগ্রেস কর্মীদের যেন সেই হোটেলে থাকতে দেওয়া না হয়, তাহলে হোটেল নাকি পার্মানেন্টলি নাকি তালা চাবি পড়ে যাবে। যারা গাড়ি সাপ্লাই দিচ্ছেন সেই সমস্ত, তারা তো রুটি রুজির জন্য করছেন, তারা তো বিজেপিও নয়, তৃণমূলও নয়, সাধারণ মানুষ। তা তাদের ডেকে ডেকে হুমকি দিয়ে বলে দেওয়া হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কোনো গাড়ি তোমরা কিন্তু ভাড়া দিতে পারবে না, আর ভাড়া দিলেই সে গাড়ি আমরা ভাঙচুর করবো। আমি ওটা বিজেপিকে একটু অনুরোধ করব যে ওই ইন্ডিয়ান এয়ারলাইন্স, ইন্ডিগো, ভারতীয় রেল, তো ওদেরকেও যেন একটু বলে দেয় যে তৃণমূলদেরকে টিকিট না দিতে। আমি তো বলেছি কোনা, তো এখানে হোটেলের ওপর কিসের গুরুত্ব দেখাচ্ছেন? এখানে গাড়ি আটকে কি আটকাবেন? যান না কি ইন্ডিগোকে বলুন, ইন্ডিয়ান এয়ারলাইন্সকে বলুন, এয়ার ইন্ডিয়াকে বলুন। আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দকে আপনারা আটকাতে পারেন, আপনারা আশিস বাবু থেকে সুবল বাবু থেকে নেতৃবৃন্দকে আপনারা আটকাতে পারেন, কিন্তু সাধারণ মানুষের যে জনরোষ তৈরি হয়েছে আটকাবেন কি করে? নীরব বিপ্লবটা বিপ্লবদের দেখতে পাবেন ব্যালট বাক্সে, নীরব বিপ্লব হবে ত্রিপুরাতে। বিদায় ঘন্টা বেজে গেছে। একটা গীতার শ্লোক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এটা আমার বক্তব্য নয়, এটা জয়প্রকাশ নারায়ণ যখন গ্রেপ্তার হচ্ছিলেন ৭৭ সালে, ওই ৭৫ সালে এমার্জেন্সির সময় তিনি বলেছিলেন, সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি গীতার একটা শ্লোক বলেছিলেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আজকে এই ত্রিপুরার বিজেপির জন্য এবং তাদের মুখ্যমন্ত্রীর জন্য আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি, বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিদায় ঘন্টাটা তোমরা শুনতে পাচ্ছ, বেজে গেছে, কিন্তু অত্যাচারী কর্ণকুহরে সে আওয়াজটা গিয়ে বোধহয় পৌঁছচ্ছে না। তাই রাস্তায় রাস্তায় ঠ্যাঙাড়ে বাহিনী, নীতিহীন, আদর্শহীন, বক্তব্যহীন কিছু মানুষ, তারা রাস্তায় সমাজ বিরোধীদের হাতে চলে গেছে সরকারটা। এটা মানুষের সরকার নয়, এটা সমাজ বিরোধীদের সরকার বলতে বাধ্য হচ্ছি। আবারও বলছি, এখানে জরুরি অবস্থা চলছে, এখানে প্রেস সেন্সরশিপ চলছে, এখানে গণতন্ত্র বিরাট প্রশ্ন চিহ্নের মুখে গিয়ে পড়েছে। আর হিউম্যান রাইটস কমিশন কথায় কথায় পশ্চিমবাংলায় যায়, একবার দয়া করে হাত জোড় করে অনুরোধ করছি, ত্রিপুরায় একটু এসে মানুষের সাথে কথা বলুন, আইনজীবীদের সঙ্গে কথা বলুন, বিশিষ্ট মানুষদের সঙ্গে কথা বলুন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলুন। তাদের যদি নিরাপত্তা না থাকে, গণতন্ত্রটা কোথায়? প্রশ্নটাই এখানে। সুতরাং সবাই ভালো থাকবেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। দেখুন, মূল কথা আরো সমস্তটা বিস্তারিত আজকে আমরা যাচ্ছি না। কেন্দ্রের নির্বাচক, তারা সব মানে মানুষ হচ্ছেন শ্রেষ্ঠ নির্বাচক মণ্ডলী, জনগণ ত্রিপুরা, তারা সবাই দেখছেন, তারা বুঝতে পারছেন, তারাই শেষ কথা বলবেন। ত্রিপুরায় একেবারে মানুষ প্রত্যেকটা স্পন্দন আমরা অনুভব করছি, তারা উৎসাহ দিচ্ছেন। বিভিন্ন পেশার মানুষ এতজন এতভাবে যোগাযোগ করছেন, হয়তো কেউ বিজেপির মধ্যেও আছেন, হয়তো কেউ বিজেপিকে ভোট দিয়েছেন, হয়তো কেউ বিজেপির হয়ে নির্বাচন করেছেন, তারা পর্যন্ত বলছেন যে ভয় দেখিয়ে সামনে বের করতে পারছে না, আমরা পুরোদস্তুর আছি, তারা সাহায্য করছেন। না, গতকালকেই তো কোর্টের বাইরে দাঁড়িয়ে যখন চা খাচ্ছিলাম, সেই দরিদ্র চা আলাটি আমাকে বললেন যে অনেক আশা নিয়ে কংগ্রেসকেও দেখেছিলাম, সিপিএমকেও দেখেছিলাম, ভেবেছিলাম বিজেপির নেতৃত্বে একটা বড় পরিবর্তন আসবে, কিন্তু এই শ্মশান বানিয়েছিলেন। একটা দরিদ্র চা আলার বক্তব্য। আমি আশা করবো চায়ের দোকানটি ভাঙচুর হবে না। তো এখন একটা হচ্ছে মানবাধিকার কমিশন কেন্দ্রের, তারা আসুন, এসে দেখুন। 1, 2 ত্রিপুরার মাননীয় রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি ডেকে ডেকে বিরোধীদের বারান্দায় বসিয়ে প্রকাশ্যে প্রেস কনফারেন্স করছেন গুচ্ছ গুচ্ছ লোক নিয়ে, সেখানে বলছে কোভিড নেই। আর আপনি 8 থেকে 6 নামিয়ে এখন বলছেন ব্যস্ত আছেন। 15ই আগস্ট অব্দি টাইম দিতে পারছেন না। উনি ঠিক কি কারণে ব্যস্ত সেটা দয়া করে গণতান্ত্রিকভাবে সাংবাদিক সম্মেলন নিয়ে প্রকাশ্যে বলুন, বা একটা রাজ্যপালের ভবন থেকে একটা অফিসিয়াল নোট তারা দিন, প্রেস রিলিজ, তাতে বলুন যে কি কারণে উনি ব্যস্ত আছেন। ত্রিপুরার কোনো জায়গায় যাচ্ছেন, কোন মানুষের সঙ্গে দেখা করছেন, তার অ্যাপয়েন্টমেন্ট লিস্টে দিন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি, যত ওরা এই আক্রমণ দেখাবে, যত সন্ত্রাস দেখাবে, এটা ভাবার কোনো কারণ নেই যে তৃণমূল এবং ত্রিপুরার মানুষ তারা পিছিয়ে যাচ্ছেন বা কোনো অবস্থায় আতঙ্কিত হচ্ছেন, বরং আত্মবিশ্বাস বাড়ছে, সাহস বাড়ছে।
যে কাজ হচ্ছে ওষুধে ওরা ভয় পাচ্ছে, আর ভয় পাচ্ছে বলেই মারছে। যদি ভয় না পেত ওরা মারতো না। প্রত্যেকটা রড, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা পাথর, প্রত্যেকটা পুলিশের কেস, প্রত্যেকটা মামলা প্রমাণ করে দিচ্ছে বিজেপি ভয় পাচ্ছে। এবং এই স্লোগানটাই এস্টাবলিশ হচ্ছে, জিতবে তৃণমূল। আজ এই পর্যন্ত। কোনোদিন একটা প্রশ্ন করা যাবে? হ্যাঁ, ছোট্ট করে। একদম আমি স্পেসিফিক কোশ্চেনই চাইছি আপনার কাছে। এই যে আমি এখানে বলুন। বলছিলাম যে দিল্লিতে যখন কংগ্রেস সরকারে ছিল তখন তৃণমূলের সঙ্গে ততটা ভালো সম্পর্ক ছিল না, বিজেপির সময় অবশ্যই নেই আমরা জানি। ত্রিপুরার নিজস্ব রেভিনিউ কালেকশন, না, এই জায়গাটা কোথায়? আমার প্রশ্নটা শোনার ধৈর্য রাখুন, এত অধৈর্য হচ্ছেন কেন আপনি? তো ত্রিপুরার নিজস্ব যে রেভিনিউ কালেকশন সেটা 10% কাছাকাছি। দিল্লির উপর বরাবরই ত্রিপুরাকে নির্ভরশীল থাকতে হয়। ওয়েস্ট বেঙ্গল কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে টাকা চেয়ে এসছেন এবং বরাবরই দেয় না বলে অভিযোগ। এর আগে ত্রিপুরায় সিপিএম এই অভিযোগটা করতো যে দিল্লির কাছ থেকে সাহায্য পাওয়া যায় না। এরকম একটা দিল্লির সঙ্গে তৃণমূলের সঙ্গে ডবল ডেকার সরকার, আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন। আপনিও ধৈর্য রাখতে পারছেন না। প্রশ্ন যদি উত্তরের থেকে বড় হয়, ধৈর্য রাখা খুব মুশকিল। আপনি আপনার পত্রিকার নাম দিয়ে একবার বলবেন? স্যান্ডন পত্রিকা। হ্যাঁ, স্যান্ডন পত্রিকা। হ্যাঁ, আমি খুব ভালো, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বিষয়টা হচ্ছে যদি একটু সংক্ষেপে প্রশ্নটা, প্রশ্ন সেখানেই যে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে দিল্লি সরকারের যে বারবার বিভিন্ন বিষয়ে নাকঝাক হয় এবং টাকা ঠিকঠাক মতো দেয় না, সেই জায়গায় ত্রিপুরায় এসে আপনারা কিভাবে ত্রিপুরার ইকোনমিকে বুস্ট করবেন, ত্রিপুরাকে কিভাবে? খুব সংক্ষেপে বলে দিচ্ছি উত্তরটা। আপনার ডবল ডেকার সরকার যেখানে যেখানে আছে না, উত্তরপ্রদেশে গঙ্গায় ডেড বডি ফেলতে হয়। ডবল ডেকার সরকার যেগুলো আছে দেশের যখন কাজ হয় 100 দিনের কাছ থেকে গভর্নেন্স, তখন দিল্লির সরকারকে বলতে হয় পশ্চিমবঙ্গ সরকার ভারতের মধ্যে 1 নম্বর। যেদিন থেকে মামাটি মানুষের সরকার এসছে তার নিজস্ব রেভিনিউ বাড়িয়েছে, আর দিল্লির কাছে টাকা পাবে হকের টাকা। এটা তো দিল্লির টাকা, তো বিজেপির কোষাগারের টাকা নয়, এটা লড়াই করে আনতে হবে, তার সঙ্গে কিচ্ছু এসে যায় না। যারা ডবল ডেকার সরকারের অংশীদার যেসব রাজ্য, সেই রাজ্যগুলিকে টপকে একের পর এক বিভাগে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের মধ্যে 1 নম্বর জায়গা নিয়েছে। সেই আত্মবিশ্বাস থেকে তৃণমূল কংগ্রেস বলছে ত্রিপুরা কেউ এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আমি শুধু সংযোজন করি কুণালের সঙ্গে আর একটা শব্দ শুধু, যেখানে যেখানে ডবল ডেকার সরকার হয়েছে, মানে কেন্দ্রেও বিজেপি, রাজ্যেও বিজেপি, একমাত্র গুজরাট ছাড়া দ্বিতীয়বারের জন্য আর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসেনি। ঝাড়খণ্ড, দিল্লি, যে কটা দেখো, হরিয়ানা নিরঙ্কুশ গরিষ্ঠতা নয়, পাঞ্জাব উড়ে গেছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের লোক ভাঙিয়ে সরকার করেছে, মহারাষ্ট্র, কর্ণাটক, যেখানে যেখানে কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি। একবারের জন্য রাজ্যে বিজেপি এসছে, পরের বার কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে বিজেপিকে তাড়িয়ে। আচ্ছা, একটু অর্গানাইজেশনাল ব্যাপারে জানতে চাইছি। সেটা হচ্ছে যে আপনারা বলেছিলেন যে অর্গানাইজেশনাল যে বেসটাকে এক্সপান্ড করবেন, তো সেটা কিভাবে এগোচ্ছেন এবং নতুন কেউ কি জয়েন করছে? দেখুন, এই বিষয়ে প্রকাশ্যে আমরা এই মুহূর্তে কোনো উত্তর দেব না। স্থানীয় নেতৃবৃন্দ সমস্ত রকমভাবে চেষ্টা করছেন, উদ্যোগ নিচ্ছেন, সমস্ত রকম দিক থেকে যোগাযোগ চলছে, এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা এত কয়েকদিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, এবং আপনি কমাসের মধ্যে দেখবেন যে বাংলার মানুষ যেভাবে ইতিহাস গড়েছে, ত্রিপুরার মানুষ কিভাবে ইতিহাস গড়বে তার ইঙ্গিত বহু জায়গায় পাবেন। আমি যেমন সব কাগজকে কুণালবাবু, হেডলাইন্স ত্রিপুরা থেকে অলোক। প্রথম প্রশ্ন হচ্ছে যে, সংক্ষেপে বলছি, ত্রিপুরায় সিপিএমকে নিয়ে, সিপিআইএমকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কি স্ট্যান্ড পয়েন্ট? আর দ্বিতীয়ত, সমীরবাবু বললেন যে এখানে প্রেস সেন্সরশিপ চলছে। পশ্চিমবঙ্গেও আপনাদের শাসনকালে দেখা গেছে সংবাদ মাধ্যম এবং একটি নির্দিষ্ট চ্যানেল, ওই চ্যানেলের প্রতিনিধি এখানে রয়েছেন, সেই চ্যানেলকে নিয়েও আপনাদের বিরাট চ্যানেল, নামটা আমি বলছি না, সিএন না আমি নামটা বলছি না, সিএন তো আমি নামটা বলছি না, সিএন নয়, অন্য আরেকটি চ্যানেল, এবং সেই নাম না বললে কি করে হবে? এবিপি আনন্দ। একটা সময় আপনাদের দল তরফ থেকে এবিপি আনন্দ দেখবেন না, দেখবেন না, এরকম বলা রোজ আমাদের থেকে
একটা সময় ছিল এবং আর শুনুন, যদি কারোর কোনো স্টেটমেন্টও থেকে থাকে তার জন্য কখনো কোনো কেবল অপারেটরকে বলা হয় না লাইন কেটে দিতে। যখন কোনো সমস্যায় কোনো একটা ইস্যুর ভিত্তিতে আপনার সঙ্গে আমি হয়তো একটা কোনো কথা বলে ফেললাম, সেটার একটা হতে পারে, কিন্তু কোনো অবস্থায় লাইন কাটা হয়েছে, এটা দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। তবে হ্যাঁ, তোমাদের ভবিষ্যৎ পত্রিকা আজকে একটা স্বীকারোক্তি দিয়ে আমার খুব ভালো লাগলো। একমাত্র ভবিষ্যৎ কাগজ ত্রিপুরা যে ভবিষ্যৎ দেখতে পায় আজকে লিখে দিয়েছে পুলিশ বিপ্লব দেবের কথা শুনছে না। ফলে আমি অভিনন্দন জানাচ্ছি, এইভাবে তোমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছ বলে। আজ ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তরটা পাওয়া গেল না আপনার। কোনটা প্রশ্নের উত্তর? সিপিআইএম কে নিয়ে ত্রিপুরা, বিপি আনন্দকে নিয়ে তো কোনো সমস্যা নেই। সিপিআইএম কে নিয়ে, সিপিআইএম কে নিয়ে ত্রিপুরা। সিপিআইএম সিপিএম নিয়ে আমাদের পরিষ্কার স্ট্যান্ড। সিপিআইএম পরিষ্কার কথা, এখানে কোনো ব্যক্তি কুৎসা, ব্যক্তি আক্রমণের জায়গা নেই। সিপিআইএম ফেল করেছে, সিপিআইএম কে মানুষ চাননি। মানুষের যে যে সমস্যা ছিল, ত্রিপুরার যা যা সমস্যা ছিল, সিপিআইএম সলভ করতে পারেননি বলেই মানুষ ভাবছিলেন কি আনবেন। সেই করতে গিয়ে সুনীল দেওধর নামে এক ব্যক্তি দীর্ঘদিন ছিলেন, বিজেপিকে এনেছেন। বিপ্লব দেব আসার পর সুনীল দেওধরকে প্রথম তাড়িয়ে দিয়েছেন। এখন সুনীল দেওধরের এখন কেমন লাগে বিপ্লব দেবকে, সেই প্রশ্নটা সুনীল দেওধরকে করলে আপনি একটা ভালো উত্তর পেতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য, সিপিআইএম ফেল করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করবে। ফলে যারা বামপন্থীদের ভোট দিয়েছেন, আমরা বলছি প্রত্যেকটি মানুষ আর ভিক্ষা নয় চাইছে ঋণ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুল চিহ্নে ছাপ দিন। আমরা রুখে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বিজেপিকে রোখা যায়। বাকিটা বাকি দল ভাববে, তারা ঠিক করবেন। কিন্তু সিপিএম একটি ধর্মনিরপেক্ষ শক্তি, ফলে তাদের অপশাসন বা ফেলিওর আর ধর্মনিরপেক্ষ ক্যারেক্টার, এই দুটোকে আমরা মেলাতে চাই না। থ্যাংক ইউ।